ইরানে ৩৯ দিনের মার্কিন আগ্রাসনের আপাত অবসান, তেহরান জুড়ে উল্লাস, শুক্রবার ইসলামাবাদে সংলাপ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগ, সংসদে সন্ত্রাস বিরোধী বিল পাস, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি। হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, সারা দেশে টিকা কর্মসূচি শুরু ২০ এপ্রিল, স্বাস্থ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ১৪% কমেছে। রয়টার্স জানায়, যুদ্ধবিরতি এবং হরমুজে অবরোধ শিথিলের খবরের পর থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $৯৪.৪৩, যা আগের তুলনায় ১৩.০৬% কম। বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে অবরোধ অবসান বাজারের জন্য ইতিবাচক, তবে বাজার এখনও স্থিতিশীল হয়নি। অন্যদিকে পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পার হওয়ার জন্য নোঙর তুলেছে। সংসদে পাশ হল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬, ফলে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষায় জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল এবং জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিলটি সহ বেশ কিছু বিল পাশ হয়েছে। এ নিয়ে জানাচ্ছেন সেলিম মালিক। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ২০২৫-এর ১২ মে গেজেট প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমের নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ সংসদে পাশের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল রাখল সরকার। তৈরি হলো সংগঠনটির বিচারের পথ। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির বিধান রেখে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন ২০২৬ বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাশ হয়েছে। বিলের ৪ ধারায় বলা হয়েছে, গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো নতুন অভিযোগ ও মামলা নেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ এই মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ পাশ হলো। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল সহ বেশ কিছু বিল পাশ হয়। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটির সমালোচনা করেন এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ, যার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। আহ্বায়ক কমিটি অ্যাডহক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এদিন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী লিখিত জবাবে জানান, শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হাইকোর্টের এই রায়ের সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত। আপিল বিভাগে এই রায় ও সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি নিষ্পত্তি হবে। এই রায়টি ঘোষিত হয়েছে ২রা সেপ্টেম্বর ২০২৫।
যে কোনো রায় যখন ঘোষণা করা হয় তখন কিন্তু তার কার্যকারিতার ডিরেকশনটা যে সময় থেকে ঘোষণা করা হয় তারপর থেকে কার্যকর হয়। অন্তর্বর্তীকালীন সময় আমরা দেখেছি রায়ের পরপরই অর্থাৎ চূড়ান্ত রায়টি প্রকাশিত হওয়ার আগেই একটি অধ্যাদেশ জারি হয়েছে এবং সেই অধ্যাদেশটি বর্তমানে আমাদের জাতীয় সংসদে সেটি বিবেচনাধীন আছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আরো সংকট ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত গোলটেবিলে আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বিএনপিকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯১ নির্বাচনেও কোনো সংবিধান মোতাবেক হয়নি, এবার জনগণ গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। তারপরেও সরকারের কিছু এমপি খোঁড়া যুক্তি দিচ্ছেন, আর বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কাজ করেছেন বলে অভিযোগ করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বক্তারা অভিযোগ করেন, নির্বাহী বিভাগকে শক্তিশালী করার কথা বলে হাসিনার যুগে ফিরতে চায় বিএনপি, আর ৯০ স্বৈরাচার হটানোর জন্য জনগণ প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি নেতারা। প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন ডক্টর খলিলুর। প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন। সফরের প্রথম দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ডক্টর খলিলুর রহমান। মরিশাসের উদ্দেশ্যে কাল দিল্লি ত্যাগ করবেন তারা। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ভারতীয় হাই কমিশনার বলেন, পরিবেশ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে ভারতের সড়কপথ ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কার্বন ট্রেডিং নিয়ে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে চায় বাংলাদেশ। We have a very ambitious target of 500 gigawatt of renewable energy capacity in the next few years, and I shared some of those experiences, what kind of institutional mechanisms we have built to achieve that capacity, and how we can work together in the renewable energy capacity building for Bangladesh. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। বিকেল 5:30টায় ঢাবির এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সানিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের দাবি, সানিমের ওপর হামলার খবর পেয়ে অমর ২১ হল থেকে একদল শিক্ষার্থী হাসপাতালে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেই ওষুধ বাইরে থেকে আনতে বললে তা না পাওয়ায় ওই শিক্ষার্থী চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করলে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামাত ইসলামী জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে 1টি আসন। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। জানান, মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৯ এপ্রিল। এছাড়া ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইলিশ বাংলাদেশি পণ্য ও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃত। অনেক কিছু করা হচ্ছে, কিন্তু জাটকা মাছ ধরা বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বুধবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইলিশ গবেষণায় অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, বিভিন্ন সময়ে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা দিলেও সচেতনতার অভাব ও বাস্তবায়নের ঘাটতির কারণে পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। জাটকা নিধন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় বিজ্ঞানীদের পরামর্শ অনুসরণে সুফল মিলবে বলে মনে করেন মন্ত্রী। বিগত ৩ বছরের মতো চলতি অর্থ বছরেও কমছে প্রবৃদ্ধি। এবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৯%। এছাড়া মূল্যস্ফীতি থাকতে পারে ৮% ঘরে। অর্থনীতির প্রধান 2 সূচক নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থার ঢাকা অফিসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা ৩ বছর ধরে ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মুখে টালমাটাল দেশের অর্থনীতি। এর সাথে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নতুন করে দেশের অর্থনীতিকে চাপে ফেলবে বলে মনে করে বিশ্বব্যাংক। এতে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩.৯% এবং মূল্যস্ফীতি ৮.৫% অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জপেম বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে সংস্কারের বিকল্প নেই। ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। সেই সাথে বাণিজ্যিক বাধা কাটিয়ে বিনিয়োগ বাড়াতে আরও সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামষ্টিক অর্থনীতির গতিশীলতা বাড়াতে স্বল্প ও মধ্যমেয়াদী নীতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা সহ টেকসই প্রবৃদ্ধি এবং সম্প্রসারণশীল কর্মশক্তিকে কাজে লাগাতে মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের পথকে আরও সুগম করবে। এছাড়াও বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির পাশাপাশি ব্যাংকিং খাত টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি সহ দারিদ্র্য কমানোর বিষয় গুরুত্ব পেয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুরে বিসিবি কার্যালয়ে তামিম ইকবাল নেতৃত্বাধীন বোর্ডের দ্বিতীয় সভা শেষ হয়েছে। 6টায় শুরু হয়ে 8টায় শেষ হওয়া এই সভায় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তগুলো জানাবে বিসিবি। জানা গেছে, গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছে ফাহিম সিনহা, গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান হয়েছে রফিকুল ইসলাম বাবু। মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পরপরই প্রথম সভা করেছে বিসিবির অ্যাডহক কমিটি। সেটা পরিচিতি পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় সভায় আসতে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।